আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে 2024 সালের মধ্যে 6 ধরনের দলিল আপনি বাতিল করতে পারবেন বিজ্ঞ আদালতের মাধ্যমে। 100% সঠিক। কোন 6 ধরনের দলিল আপনি আদালতের মাধ্যমে বাতিল করতে পারবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, 6 ধরনের দলিল বাতিল হয়ে যাবে যদি আপনি 2024 সালে আপনি যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন। তার আগে একটি কথা বলে নেই যে দলিল যখন সৃষ্টি হয়, এই দলিলটি হয় সাব রেজিস্ট্রার অফিস থেকে এবং বৈধ উপায়ে কিন্তু দলিল হয়ে থাকে। সাব রেজিস্ট্রার অফিস থেকে বৈধ সিল, বৈধ স্বাক্ষর থাকতে হবে সাব রেজিস্ট্রার মহোদয়, এবং সেই দলিলটি কেউ বাতিল করতে পারে না, একমাত্র বিজ্ঞ আদালত। এবং এই আদালত কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী। আদালত সেই দলিলটি বাতিল করতে পারবে। কোনো সামাজিক রীতিনীতি মেনটেন করে আপনি সমাজের কোনো জনপ্রতিনিধিত্ব যারা করেন তারাও কিন্তু এই দলিল বাতিল করতে পারবে না। তাহলে চলুন, 1 নম্বরে হচ্ছে আপনার জমি যদি একের অধিকবার বিক্রি হয়, যেমন কোনো ব্যক্তি তার সম্পত্তি তার স্ত্রী সন্তানদের নামে হেবা দলিল করে দিয়েছে। 2010 সালে যদি হেবা করে থাকে, 2011 সালে ওই সম্পত্তি দ্বিতীয়বার আরেকজন ব্যক্তির কাছে বিক্রি করেছে। যেই ব্যক্তি সেই সম্পত্তি ক্রয় করেছেন তিনি যাচাই বাছাই না করে তিনি সেই সম্পত্তি ক্রয় করেছেন। যিনি ক্রয় করেছেন, যিনি গ্রহীতা, তার সেই দলিলটা কিন্তু টিকবে না, কারণ এই দলিলটি পূর্বেই, এই জমিটি পূর্বেই তার স্ত্রী সন্তানদের নামে হেবা করে দেওয়া হয়েছে এবং এই হেবাটি কিন্তু বৈধ এবং সেটি সাব রেজিস্ট্রার অফিসের বালাম বইতে কিন্তু এন্ট্রি করা আছে। এখন দেখা গেছে যে কেন এই দলিলটি 2 বার হয়, কারণ 2 বার হওয়ার পিছনে আমাদের দেশে যে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, দুটি সেক্টর কিন্তু আলাদা। সাব রেজিস্ট্রার অফিস আইন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, তাদের শুধু রেজিস্ট্রি করার কাজই কিন্তু তাদের। আর আইন মন্ত্রণালয় হচ্ছে জমির সকল বিষয়ে তারা তদারকি করে। তাহলে এই যে দলিলটি আগে হেবা করা হয়েছিল, এই হেবা দলিলের ব্যাপারে আপনাকে অবশ্যই সত্যতা যাচাই করতে হবে এবং সিন্ডিকেটের মাধ্যমে, দালালের মাধ্যমে যে কোনো উপায়ে সাব রেজিস্ট্রার অফিস থেকে দ্বিতীয়বার দলিল করতে পারে। কারণ এখানে যারা দলিল করতে যান তারা কিন্তু দেখেন যে দলিল করার সময় সাব রেজিস্ট্রার মহোদয় কোনো কিছুই কিন্তু যাচাই বাছাই করেন না। দলিলের কাগজ তার সামনে চলে গেলে ওখানে যারা অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকে তারা নিয়ে যা বলে সেইভাবেই কিন্তু দলিলটি হয়ে যাচ্ছে। পরবর্তীতে ধরা পড়ে যায় কখন, জমি যখন দখলে যায় অথবা নামজারি করতে যায় তখন কিন্তু ধরা পড়ে, এবং যার সম্পত্তি, যার কাছে হেবা দলিল আছে, তিনি যখন মকদ্দমা দিবেন তখন এই দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে। 2 নম্বরে হচ্ছে সহশরিকের সম্পত্তি যদি বিক্রি করে দেওয়া হয়। অনেক ভাই বন্ধুরা কিন্তু বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, অনেক ভাই বন্ধুরা নিজের জেলা থেকে অন্য জেলায় থাকেন, বাবা মা রেখে গেছে সম্পত্তি, সেই সম্পত্তি দেখা গেছে কোনো ভাই বোন সেই সম্পত্তি একের পর এক বিক্রি করে দিচ্ছে। কোনো আপোষ বন্টনামা দলিল নাই, একক মালিকানা সৃষ্টি হয় নাই, তাদের নামে নামজারি করা হয় নাই, কিন্তু একের পর এক সম্পত্তি বিক্রি করে দিছে। আজ হোক আর কাল হোক, যে কোনো সময় এই সহশরিক এসে যখন বিজ্ঞ আদালতে তার সম্পত্তি চেয়ে তিনি যখন মকদ্দমা করবেন তখন এই দলিল কিন্তু, গ্রহীতার দলিলটি কিন্তু টিকবে না। কারণ যিনি সম্পত্তি বিক্রি করবেন তিনি কিন্তু টাকা পয়সা নিয়ে চলে যাবেন, তার নামে আপনি কি মামলা দিতে পারবেন? 420, 406 প্রতারণা বা তঞ্চকতা মামলা দিতে পারবেন। কিন্তু জমির যে দলিল, সেই দলিলটি কিন্তু প্রকৃত যিনি মালিক, সেই মালিক কিন্তু সেই সম্পত্তি অলরেডি বের করে নিয়ে যাবে। তারপরে 3 নম্বর আছে প্রাপ্ত সম্পত্তি থেকে যদি অতিরিক্ত সম্পত্তি বিক্রি করে দেন। আপনি বাবা মায়ের কাছ থেকে সম্পত্তি পেয়েছেন 10% বা আপনার সম্পত্তি আছে 5%, সেই সম্পত্তির সাথে আপনি যদি পার্শ্ববর্তী কারোর আরো 5% সম্পত্তি যদি আপনি বিক্রি করে দেন, তাহলে এই যে যার সম্পত্তিটি আপনি বিক্রি করে দিয়েছেন সেই সম্পত্তি কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। কারণ
যিনি ক্রয় করবেন তার অবশ্যই সম্পত্তি ক্রয় করার আগে তহসিলদারের কাছ থেকে তার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার সবকিছু জেনে সাব রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিয়ে দেখা উচিত যেই ব্যক্তি সম্পত্তি বিক্রি করতেছেন তার মোট কতটুক সম্পত্তি বিক্রি করার অধিকার আছে, এবং তিনি যখন দলিল সম্পাদন করবেন দলিলের যে তফসিলে কিন্তু 100% দাগ নাম্বার দিয়ে ওই দাগে কতটুক সম্পত্তি আছে, কতটুক সম্পত্তি থেকে তিনি বিক্রি করতেছেন, কতটুক সম্পত্তি সেটি কিন্তু 100% উল্লেখ করে নিলে কোনো সমস্যা হবে না। আর যাচাই বাছাই করা ছাড়া যদি তিনি তার জমি বিক্রয় করার অধিকার আছে মাত্র 5% তিনি বিক্রি করে দিয়েছেন 10%, তাহলে ওই গ্রহীতার সম্পত্তি কিন্তু টিকবে না। তারপর আছে ত্রুটিযুক্ত দলিল, অর্থাৎ যেই সকল দলিলের ভিতরে ত্রুটি আছে, অর্থাৎ আপনার যে দলিলটি আছে সেই দলিলের ভিতরে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, চৌহদ্দি, মৌজা কোনো কিছু ঠিক নাই, আপনার জমির দাগ নাম্বার এক জায়গায়, আপনি বসে আছেন এক জায়গায়, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি নিয়ে যেই সকল দলিল সম্পাদিত হয়েছে সেই সকল দলিলের যে মালিক, কিছুদিন আগেও আমার কাছে একজন ফোন করেছে যে তার মৌজা, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, চৌহদ্দি কোনো কিছুই দলিলে ঠিক নাই, কিন্তু জমির যিনি দাতা তিনি তাকে ঠিকই দলিল একটি জায়গায় তাকে দখল দিয়েছে, কিন্তু এই ব্যক্তি যিনি গ্রহীতা তিনি কোনোদিন এই দলিল সম্পর্কে জানতেন না যে জমিটা তিনি কিনেছেন সেই জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার কোনো কিছু দলিলে লেখা নেই, দলিলে যেই জায়গাটা লেখা আছে সেই জায়গার মালিক হচ্ছে অন্য একজন। এরকম যেই সকল দলিল আছে এই সকল দলিল কিন্তু টিকবে না, কারণ আপনার যেই দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে যে দলিলটি দেওয়া হয়েছে সেই জায়গাটা হচ্ছে অন্য কোনো মালিকের, আর সেই মালিকের নলেজে যখন চলে আসবে ওই মালিক কিন্তু বাধ্য হয়ে আপনার নামে একটি মকদ্দমা দিবেন এবং বিজ্ঞ আদালত কর্তৃক সেই দলিলটি কিন্তু বাতিল করে দেবে। 6 নম্বরে হচ্ছে নাবালক অথবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্পত্তি যদি আপনি ক্রয় করেন, অর্থাৎ আমরা জানি যে সম্পত্তি ক্রয় করার সময় সর্বপ্রথম যেই ব্যক্তি দাতা থাকে সেই ব্যক্তিকে আপনাকে কিন্তু সার্টিফাই করতে হবে, সেই ব্যক্তিকে কিন্তু আপনাকে দেখতে হবে যে এই ব্যক্তি কি সাবালক কিনা। এই ব্যক্তি যদি নাবালক হয় তাহলে নাবালকের সম্পত্তি কিন্তু আপনি বিক্রি করতে পারবেন, ক্রয় করতে পারবেন না। অনেক সময় দেখা যায় যে বাবার মৃত্যুর পরে নাবালকের নামে সম্পত্তি, মা সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, চাচা বিক্রি করতেছে নাবালকের ভরণ পোষণের জন্য, কিন্তু এই ক্ষেত্রে যখন সম্পত্তি ক্রয় করা হবে কোনো মা যদি সম্পত্তি বিক্রি করে তাহলে যিনি সম্পত্তি ক্রয় করবেন তাকে 100% বুঝতে হবে যে এই সম্পত্তিটা যে মা বিক্রি করতেছেন মায়ের কতটুকু সম্পত্তি আছে, না আদৌ মায়ের সম্পত্তি আছে কিনা। যদি মায়ের সম্পত্তি না থাকে, নাবালকের সম্পত্তি যদি থাকে, তাহলে নাবালকের জন্য বিজ্ঞ আদালতে প্রেয়ার দিয়ে সেখান থেকে অনুমতি আনতে হবে। আদালত যদি অনুমতি দেয় তাহলে কিন্তু আপনি সেই সম্পত্তি ক্রয় করতে পারবেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আদালত যতটুকু সম্পত্তি বিক্রয় করার জন্য অনুমতি দিবেন ঠিক ততটুকু সম্পত্তি কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। তাছাড়া কিন্তু এই সম্পত্তি আপনি ক্রয় করলে এই সম্পত্তির দলিল কিন্তু আপনার বাতিল হয়ে যাবে। কবে বাতিল হবে? ওই নাবালক যেদিন সাবালক হবে, কারণ নাবালক এখন হয়তো জানেন না, কিন্তু যখন নাবালক সাবালকত্ব অর্জন করবে, সাবালকত্ব অর্জন করার 3 বছরের মধ্যে তিনি এই দলিল বাতিলের মামলা দিবেন, কারণ এই নাবালকের পাশে কিন্তু তার আরো আত্মীয় স্বজনরা আছে, তারা কিন্তু এতদিন কোনো কিছু বলে নাই, যেহেতু ছেলেটা নাবালক। যখনই সাবালক হয়ে যাবে তখনই বলবে যে তুমি মকদ্দমা দিয়ে তোমার জমি তুমি ফেরত নিতে পারো। আর এই জমি নিয়ে যখনই তিনি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিবেন এই 3 বছরের ভিতরে, তখন আদালত সেই মামলাটি গ্রহণ করে এই দলিলটি কিন্তু বাতিল করে দেবে। তেমনি ভাবে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তিনিও কিন্তু এই সম্পত্তি, তার সম্পত্তি যদি কোনো ব্যক্তি ক্রয় করেন তাহলে সেই দলিলও কিন্তু বাতিল হয়ে যাবে, কারণ এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যে সময় সুস্থ হয়ে যাবে তিনি তখন মামলা করলে 3 বছরের ভিতরে তখন কিন্তু এই মামলা চলমান থাকবে। যদি সে সুস্থ থাকা অবস্থায় জাজমেন্ট চলে আসে তাহলে তার সম্পত্তি ছেড়ে দিতে হবে। এখন ধরা যাক যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যদি মকদ্দমা দেন, অর্থাৎ সুস্থ হওয়ার 3 বছরের মধ্যে তিনি মকদ্দমা দিলেন, কিন্তু 2 বছর বা 1 বছর পরে তিনি আবার মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লেন, তাহলে মামলা কিন্তু চলমান থাকবে, বাট মামলা কিন্তু নষ্ট হবে না। এই জন্যই আমরা যারা সম্পত্তি ক্রয় করব, এই সম্পত্তি ক্রয় করার সময় এই যে 6টি বিষয়, এই 6টি বিষয় কিন্তু 100% গ্রহীতার দলিল কিন্তু 100% টিকবে না, এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ যেইভাবে লেখা আছে এবং প্রচলিত আইনেও যা লেখা আছে সেইভাবে আপনি এই 6 ধরনের দলিল কিন্তু টিকাতে পারবেন না যারা এই সম্পত্তি ক্রয় করবেন। এবং 2024 সালে যারা ক্ষতিগ্রস্ত,
যারা এই সকল সম্পত্তি পাওয়ার আশায় বসে আছে তারা যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন তাহলে এই সমস্ত ভুক্তভোগীরা তারা কিন্তু এই গ্রহীতার কাছ থেকে আপনারা সেই সম্পত্তি ফেরত নিতে পারবেন। তবে একটি বিষয় বলি, সেটি হচ্ছে যারাই মকদ্দমা করেন না কেন তাদের যথোপযুক্ত প্রমাণ কিন্তু থাকতে হবে। শুধু শুধু কাগজপত্র ঘাটতি আছে এরকম কোন ডকুমেন্টস নিয়ে মামলা করলে মামলা কিন্তু খারিজ হয়ে যাবে। এই জন্য আপনাকে মামলা করার আগে আপনার সকল কাগজপত্র আপনাকে কিন্তু আগে সংগ্রহ করতে হবে এবং পরবর্তীতে আপনি আপনার জেলার দেওয়ানি আদালতের একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে আগে কাগজপত্রগুলি তাকে দিবেন। তিনি যদি মনে করেন যে সকল কাগজপত্র সঠিক আছে, কোনো কাগজপত্র ঘাটতি নেই, তাহলে তিনি মামলাটি কিন্তু দায়ের করবেন। আর যদি কোনো কাগজপত্র ঘাটতি থাকে আপনাকে বলবে, সেই কাগজপত্রগুলি আপনি উত্তোলন করে তারপরে আপনি মামলা করবেন। একটি মামলা রুজু করতে হলে, একটি মামলা দায়ের করতে হলে কোনো কাগজপত্র ঘাটতি যদি থেকে যায় তাহলে মামলা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হয়। প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এই বিষয়টি কিন্তু অনেকের জন্য প্রযোজ্য হবে, তাই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন। আপনাদের শেয়ার কিন্তু আপনার মাধ্যমে আরো অনেকেই এই ভিডিওটি দেখার সুযোগ পাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।